পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য রেড অ্যালার্ট নোটিশ চেয়ে ইন্টারপোলকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইন্টারপোলের সহযোগিতায় ভারতে থাকা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পুলিশকে অনুরোধ করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ব্যাপারটা দেখছেন, ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার দেশে এনে বিচার করবে। আমাদের হাসু আপা বাংলাদেশে নাই, তাই যে অবস্থা বাংলাদেশে নড়বড়ে করে ফেলাইছে এক হাসু আপা। সেই আপারে দিল্লির থেকে টাইনা ইন্টারপোলের মাধ্যমে নিয়ে আসবেন, এতই সোজা তারে ফাঁসি দিবেন, এতই সোজা, হ্যাঁ তারে জেলে ভরবেন, এতই সহজ। অনেকেই বলবেন ওহাব ভাই আপনি তো আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছেন। না রে ভাই, ভিতরের খবর আপনারা জানেন না। অনেকের মনে একটা প্রশ্ন, শেখ হাসিনারে কি আসলেও ইন্টারপোলের মাধ্যমে বা বিভিন্ন জাতিসংঘ যত ধরনের যত বড় বড় আইন আছে সেই আইনে কি হাসু আপারে দেশে এনে বিচার করা সম্ভব? এটা অনেকের মনে প্রশ্ন। আজকের ভিডিওতে সেই উত্তর পাবেন। বেশি ভিডিও দেখা লাগবে না, আজকের ভিডিওতে দেখেন যে শেখ হাসিনারে কি বিচার করা আসলেও এ দেশের মাটিতে সম্ভব। আজকের এই ভিডিওটি দেখলে জানতে পারবেন যতই ইন্টারপোল, যতই আসিফ নজরুল, যতই ডক্টর ইউনূস, যতই বকবক করুক, এটা কি সম্ভব না আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন। অনুরোধ এতটুকুই, পরিপূর্ণ ভিডিওটি দেখেন, অনেক অজানা কিছু জানবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে চলেন। খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভিডিও, মনোযোগ সহকারে কথাগুলো শুনতে থাকি ইনশাআল্লাহ। আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা সহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কিন্তু আমাদের বিশ্লেষণ হচ্ছে সরকারের পক্ষে এটি করা সম্ভব নয়। আইনের বিশেষজ্ঞ হয়েও আইন উপদেষ্টা জানেন না ইন্টারপোলের নিয়ম অনুযায়ী কোনো রাজনৈতিক নেতার নামে নোটিশ জারি করা যায় না। ইন্টারপোল বিশেষজ্ঞ এবং অতীতে বাতিল হওয়া নোটিশগুলো ঘেটে আমাদের বিশ্লেষণ হলো সরকারের পক্ষে ইন্টারপোলের মাধ্যমে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে ধরা সম্ভব নয়। চলুন যাওয়া যাক বিশ্লেষণ। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গত 3 মাসে হত্যা, গুম ও হত্যা চেষ্টার অভিযোগে ঢাকায় দলটির নেতা কর্মীদের বিরুদ্ধে 345টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে দেশ ছেড়ে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 237টি মামলার আসামি। এর বাইরে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে অর্ধ শতাধিক অভিযোগ। ট্রাইব্যুনাল 17 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপুমণি, আকামা মোজাম্মেল হক সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তাদেরকে 18 নভেম্বরের মধ্যে গ্রেফতার করে হাজির করতে নির্দেশ দেওয়া হয়। 10 নভেম্বর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন করতে যান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সেখানে তিনি সাংবাদিকদের বলেছেন, জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কিন্তু আমরা ইন্টারপোলের ওয়েবসাইটে ঢুকে দেখেছি, সেখানে যে নিয়মের কথা বলা আছে সে অনুযায়ী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা কর্মীদের কোনোভাবেই ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব নয়। এমনকি সংস্থাটির ওয়েবসাইটে যে ওয়ান্টেড পার্সনদের তালিকা আছে সেখানেও তাদের নাম নথিভুক্ত করা সম্ভব নয়। কারণ কি? কারণ হলো ইন্টারপোলের নিয়ম অনুযায়ী কোন দেশের রাজনৈতিক নেতার নামে নোটিশ জারি করা যায় না। অতীতে বাংলাদেশের 2 জন রাজনৈতিক নেতার নামে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে বিপাকে পড়েছিল আওয়ামী লীগ সরকার। একজন হলেন বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান, অন্যজন কুমিল্লার মুরাদনগরে বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে 3 বার এই উদ্যোগ নিয়েও সফল হতে পারেনি বিগত সরকার। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার পলাতক আসামি হিসেবে তারেক রহমান ও কায়কোবাদের বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির জন্য চিঠি পাঠানো হয়েছিল 2015 সালে। ওই বছরের 13ই এপ্রিল তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করে। পরে তারেকের আইনজীবীর আবেদনের পর ইন্টারপোলের কমিশন ফর দ্য কন্ট্রোল অফ ইন্টারপোলস ফাইলস বা সিসিএফ শাখা থেকে রেড নোটিশটি রিভিউ করা হয়। 2016 সালের 26 জানুয়ারি নোটিশটি বাতিল করে ইন্টারপোল। 2016 সালের 27 নভেম্বর ঢাকা মহানগর পুলিশের কমিশনারের অনুরোধে ক্যান্টনমেন্ট থানায় একটি মানি লন্ডারিং মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে তারেক রহমানের বিরুদ্ধে
ফের রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে অনুরোধ করা হয়। পরের বছর 2 জানুয়ারি ইন্টারপোল থেকে বাংলাদেশ পুলিশকে জানানো হয় আইন অনুযায়ী ইন্টারপোলের সংশ্লিষ্ট শাখা থেকে তারেক রহমানের ডাটা মুছে ফেলার সুপারিশ করা হয়েছে। 2018 সালের 3 সেপ্টেম্বর ইন্টারপোলের কাছে বাংলাদেশ পুলিশের এনসিবি শাখা থেকে রেড নোটিশ জারির জন্য আবারও অনুরোধ করা হয়। 2019 সালের 25 এপ্রিল একই বিষয়ে তাগিদ দিয়ে চিঠি পাঠানো হয় ইন্টারপোলে, কিন্তু ইন্টারপোল থেকে জানিয়ে দেওয়া হয় কোনো রাজনৈতিক ব্যক্তিকে ধরার নোটিশ ইন্টারপোল দিতে পারে না, কারণ ইন্টারপোল কোনো রাষ্ট্র বা সরকারের রাজনৈতিক এজেন্ডায় কাজ করে না। তখন ইন্টারপোল থেকে বাংলাদেশ পুলিশকে ভবিষ্যতে কোনো রাজনৈতিক ব্যক্তিকে ধরার জন্য ইন্টারপোলের সহায়তা না নেওয়ার অনুরোধ করা হয়েছিল। এখন দেখি আরেকটি বিষয়, বাংলাদেশ থেকে পলাতক আসামিদের ধরার ক্ষেত্রে ইন্টারপোলের সাফল্য কতটুকু। আমাদের বিশ্লেষণ হলো এই সাফল্যের হার প্রায় শূন্যের কোটায়। ইন্টারপোল হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা, এর প্রধান কাজ আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা। 1923 সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো উল্লেখযোগ্য আসামিকে গ্রেফতার করতে পারেনি। কারণ হলো ইন্টারপোলের কোনো দেশে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা বা গ্রেফতার করে অন্য দেশে পাঠিয়ে দেওয়া তো দূরের কথা, কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের অধিকারও নেই। কোন দেশের আইনে ইন্টারপোলকে এ ধরনের কোনো ক্ষমতা দেয়নি। আপনি যদি ইন্টারপোলের ওয়েবসাইটে যান তাহলে দেখবেন বাংলাদেশের 64 জন ওয়ান্টেড পার্সনদের নাম ঝুলছে সংস্থাটির ওয়েবসাইটে। এ তালিকায় আছে যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি ও পুলিশের করা শীর্ষ সন্ত্রাসীর 18 জনের নামও, যাদের কাউকে ফিরিয়ে আনতে পারেনি পুলিশ। কেন? বিদেশে পালিয়ে থাকা আসামিদের তিনি দণ্ডপ্রাপ্ত বা বিচারাধীন যেই হন না কেন ফিরিয়ে আনার জন্য যে আইন প্রচলিত আছে সেটি এক্সট্রাডিশন বা আসামি হস্তান্তর আইন নামে পরিচিত। এই আইন না থাকলে বিদেশে গ্রেফতার হওয়া কাউকে ফিরিয়ে আনা যায় না। যেমন আরব আমিরাতের সাথে বাংলাদেশের কোনো এক্সট্রাডিশন চুক্তি নেই। চলুন দেখি কিছু ঘটনা যেখানে ইন্টারপোলের নখদন্তহীন ভূমিকার কিছু চিত্র। যেমন বহুল আলোচিত মডেল কন্যা তানিয়া মাহবুব ওরফে তিন্নি খুনের ঘাতক পলাতক আসামি গোলাম ফারুক ওরফে অভির সন্ধান করতে পারেনি ইন্টারপোল। মডেল কন্যা তিন্নি হত্যা মামলায় 2007 সালে ও 2018 সালে ইন্টারপোল অভির বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল। পুলিশ খুনের মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাফ খান 2023 সালে তাকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করেছিল বাংলাদেশ পুলিশ। অথচ দুবাই পুলিশের নাকের ডগায় বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান দুবাইয়ে আরাফ খানের গয়নার শোরুম উদ্বোধন করেন। আরাফ খান সেই ভিডিও পোস্ট করেন সামাজিক মাধ্যমে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের 2 কর্মকর্তা খুনের আসামি তালিকাভুক্ত শিশু সন্ত্রাসী জিসান আহমেদকে 2019 সালে আটক করেছিল সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। ইন্টারপোলের রেড নোটিশের তালিকায় থাকা জিসানকে দুবাইয়ে আটকের পরও ফিরিয়ে আনা যায়নি। 2015 সালের ফেব্রুয়ারিতে ভারতে গ্রেফতার হয় ইন্টারপোলের রেড নোটিশভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ, তাকেও ফিরিয়ে আনতে পারেনি। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মাওলানা তাজউদ্দিন আহমেদকে ধরতে 2007 সালে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছিল। দক্ষিণ আফ্রিকায় তার হদিস পেয়েও কিছুই করতে পারেনি বাংলাদেশ পুলিশ। শেষ করার আগে মজার একটি ঘটনা বলি। 2018 সালে খোদ ইন্টারপোলের প্রধান মেং হংওয়ে গুম হয়েছিলেন। তার গুমের সাথে জড়িতদের ধরতে রেড নোটিশ জারি করেছিল সংস্থাটি, কিন্তু ফলাফল সেই অশ্বডিম্ব। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখলেন, খুবই তথ্যবহুল একটা ভিডিও। যদি হাসু আপারে ইন্টারপোল আরও কত পুলের মাধ্যমে যদি বাংলাদেশ আইনে বিচার করা সম্ভব হতো, কি আর বলবো বলেন। তাহলে তারেক রহমান এতদিন লন্ডনে কেমনে থাকে? হাসু আপা তো আর কম চেষ্টা করে নাই, অনেক ধরনের কথা তারেক রহমানকে নিয়ে বলছে। তার মেজর ডালিম নাকি এখনো জীবিত আছে, আরও কত কিছু। তার বাবারে যারা মারছে অনেকেই বহির্বিশ্বে আছে, তারা এখনো জীবিত আছে অনেকেই। তো তাদেরকে কেন হাসু আপা আনতে পারে নাই? তারেক জিয়ার কথা বাদই দিলাম, সে দেশ প্রধানের ছেলে, তারা আনতে হয়তো কষ্ট হয়েছে। আর যারা ছিল তারা এতই পাওয়ার তাদের কেন আনতে পারে নাই? তাদের কেন বিচার করতে পারে নাই আমাদের হাসু আপা? সমস্যা কোথায়? এত সহজ না। বিশ্লেষণমূলক ভিডিওটি দেখলেন না? এত সহজ না। এত সহজ হলে তাহলে তো হতোই। তিনি দেশে থাকলে সব সম্ভব ছিল, কিন্তু তিনি তো দেশে নাই। আপনি কেমনে আনবেন? ভারত থেকে আনবেন? ভারতের পাওয়ার সম্পর্কে এখন কোনো আইডিয়া আছে? আইডিয়া নেই। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায়, ভারত এখন আগুন বরাবর পাওয়ারে। নরেন্দ্র মোদীর আর বিগত 2 বছর কোনো চিন্তা নেই ক্ষমতা নিয়ে, অন্তত পক্ষে তিনি আরও ঘাঁটি গেড়ে আরও যতদিন করা যায় একদম
শাসন চলতেছে ইন্ডিয়াতে, নরেন্দ্র মোদীর শাসন। তবে অবসান ঘটবে, অবশ্যই ঘটবে। এরকমভাবে তো আসলে দেশ চলতে পারে না, একতরফা কখনো দেশ চলে? আমাদের হাসু আপা এত তাড়াতাড়ি চলে যাবে কেউ কি কল্পনা করছিল? কেউ কি ভেবেছিল? ভাবেনি, কিন্তু হয়েছে, এরকম হবে, বুঝেন নাই? তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। একটা তথ্যবহুল ভিডিও দেখালাম, কি বুঝলেন কি জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।